রতন, ও রতন, আইস তো হাট নাই, আইস তো কাঁচা মাছও পাস নাই, আইস তোর বুকের নরম তাজা কলিজাটা আমারে দিবি বাজান, বড্ড ক্ষুধা লাগছে আমার। রাত তখন 11টা, চারপাশটা কুচকুচে অন্ধকার। শ্মশানঘাটের পাশের মেঠো পথ। রতন একাই বাজার করে বাড়ি ফিরছিল। তার হাতে বাজারের থলে, যার ভেতরে একটা বড় তাজা রুই মাছ রয়েছে। চারপাশটা নিস্তব্ধ। হঠাৎ রতনের মনে হলো তার পেছনে কেউ একজন হাঁটছে। রতন পেছন ফিরে টর্চ মারতেই দেখলো একজন চাদর গায়ে দেয়া বয়স্ক লোক দাঁড়িয়ে আছে। কে কে ওইখানে? কথা বলেন না কেন? ডরাইও না রতন বাজান, আমি এই গ্রামেরই মানুষ। হাট থাইকা ফিরতেছিলাম, একা একা পথ চলতেছিলাম তো তোমার এই দেখার ভালোই হইল, দুইজন একসাথে যাবো। ও আচ্ছা। কিন্তু আপনার তো শিমুল তুলিতে আগে দেহি নাই, তা চাদরটা এমনি মুড়ি দিয়া রাখছেন কেন? গরমের দিন তাও চাদর পরছেন? আমার একটু ঠান্ডার রোগ আছে বাজান, তা বাজারের থলেতে কি নিছ? বড় সুন্দর তাজা মাছের গন্ধ আসতেছে, লাল টকটকে রুই মাছ, তাই না? আপনি কেমনে জানলেন রুই মাছ? বাজারের থলে তো কালো প্লাস্টিকের, বাইরে থাইকা তো দেহার কোনো উপায় নাই, আর গন্ধ পাইলেন কেমনে? আমরা পুরানো মানুষ বাবা, গন্ধ সুইকাই মাছের জাত বইলা দিতে পারি। রতন, মাছটা খুব সুন্দর, আমার একটু দিবা, আমার বড় ক্ষুধা লাগছে। কাঁচা মাছের স্বাদ বড়ই চমৎকার। কাঁচা মাছের স্বাদ চমৎকার মানে? মানুষ কি কাঁচা মাছ খায়? আর আপনি আমার নাম জানলেন কেমনে? আমি তো আপনার আমার নাম বলি নাই। ধীরে ধীরে চাদরটা মুখ থেকে সরাতেই রতন দেখল লোকটার মুখটা স্বাভাবিক মানুষের মতো নয়। তার চোয়ালটা ঝুলে আছে এবং মুখ থেকেই অনবরত লালা ঝরছে। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো লোকটার পা দুটো উল্টো দিকে ঘোরানো। রতন, আমারে মাছটা দিয়া দে, নাইলে তোরেই আমি কাঁচা খাইয়া ফেলবো। ওরে বাবারে, ভাইজান, আমারে বাঁচান, আমারে বাঁচান ভাইজান। রতন, শরীরটা তো তোর এখনো কাইপা কাইপা উঠতাছে। রাইতে তুই ওই মেট্রো পথে আসলে কি দেখছিলি? বাজার সদাই সব ফালাইয়া এমনি জান লইয়া দৌড় দিলি কেন? ভাইজান, ভাইজান ও মানুষ আসিল না, ও আমার নাম ধইরা ডাকছিল। ও আমার বাজারের কাঁচা মাছ খাইতে চাইছিল। ওর পা দুইটা উল্টা দিকে ঘোরানো আসিল ভাইজান। ও ও আমারে জ্যান্ত খাইতে চাইছিল। করিম, রতন যা দেখছে ওইটা সাধারণ কোনো ভূত প্রেত না, ওইটা হইল মেঠো পিশাচ। শ্মশানের পাশে যেই খালটা আছে ওইখানে এক মেছো ডাকাত খুন হয়েছিল 10 বছর আগে। ও কাঁচা মাংস আর রক্তের কাঙ্গাল। জবার ভাই, এই আপদ কি শ্মশান সাইডা মেট্রো পথে ঘোরে নাকি? রতন তো ওর কোনো ক্ষতি করে নাই। শোনো করিম, এই পিশাচের একটা নিয়ম আছে। ও যার হাতের বাজারের গন্ধ একবার পায়, ও প্রতি রাতে তার পিছনে পিছনে আসে। ও রতনের হাতের মাছের গন্ধ পাইছে, তার মানে ও আজ রাইতেও আসবো। জব্বার ভাই, আমি আর রাইতে ঘরের বাইরে যাবো না, ও আমারে মাইরা ফেলাইব। ভাইজান, ভাইজান আমারে বাঁচান। ভয় নাই রতন, আইজ রাইতে আমি আর জব্বার ভাই তোর গয়ে থাকমো। দেহি কোন বাপের বেটা মেঠো পিশাচ তোরে শুইতে পারে। আমার কাছে বাঘের চর্বি মাখানো রামদা আছে।
রাত তখন 12টা। রতনের শোবার ঘর। রতন বিছানায় শুয়ে আছে। ঘরের সব দরজা জানালা শক্ত করে বন্ধ করে দেয়া। করিম রামদা হাতে দরজার পাশে দাঁড়িয়ে, আর জব্বার আলী এক কোনায় লণ্ঠন আর কুপুরি কাটানোর তেল নিয়ে বসে আছেন। চারপাশটা একদম থমথমে। হঠাৎ ঘরের চালে খসখস শব্দ হতে লাগল, যেন কেউ ওপর থেকে নখ দিয়ে টিন আঁচড়াচ্ছে। ভাইজান, ও আইসা পড়ছে। চালের উপর ও নখ আঁচড়াইতাছে। চুপ কর রতন, কোনো আওয়াজ করিস না। হঠাৎ ঘরের সদর দরজায় সজোরে এক ধাক্কা পড়ল, আর তার সাথে সাথে দরজার নিচ দিয়ে কালো পচা পানি ঘরের ভেতর ঢুকতে লাগল। রতন, ও রতন, আইস তো হাট নাই, আইস তো কাঁচা মাছও পাস নাই, আইস তোর বুকের নরম তাজা কলিজাটা আমারে দিবি বাজান, বড্ড ক্ষুধা লাগছে আমার। করিম, ও তো দরজা ভাঙার চেষ্টা করতেছে, দরজার কাঠ তো ফাইটা যাইতেছে। দরজার শুকনো কাঠগুলো মটমট শব্দে ফেটে যাচ্ছে। দরজার ওপারে থেকে সেই পৈশাচিক কণ্ঠস্বর আর দরজার নিচ দিয়ে কালো পচা পানির স্রোত ঘরের ভেতর ছড়িয়ে পড়ছে। করিম রামদা উঁচিয়ে দরজার সামনে তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। করিম, পিছে সরো, দরজা টিপবো না, ও বাইঙ্গা ফেলতেছে। ভাইজান, আমারে খায়া ফেলবো, ওরে বাবারে, আমারে বাঁচান ভাইজান। দরাম করে একটা শব্দ হয়ে দরজার কবজা ভেঙে একপাশে পড়ে গেল। দরজার অন্ধকার মুখে দাঁড়িয়ে আছে সেই মেঠো পিশাচ। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে, আর হাত দুটো দীর্ঘ হয়ে ধারালো নখ বের হয়ে এসেছে। সে ঘরের ভেতর এক পা বাড়ালো। মারলাম তোরে খুব, শয়তানের বাচ্চা, শ্মশানে ফিরে যা। রামদাটি পিশাচের কাঁধে লাগতেই লোহা ভাঙার মতো ঝনঝন শব্দ হলো, কিন্তু পিশাচের শরীর থেকে কালো রক্তের ঘন পুঁজ বের হতে লাগলো। সে ব্যথায় চিৎকার না করে এক পৈশাচিক হাসি দিল এবং করিমের রামদাটি নিজের হাত দিয়ে খপ করে ধরে ফেলল। তার হাতের ছোঁয়ায় লোহার রামদাটি থেকে ধোঁয়া বের হতে লাগলো এবং লোহা গলে যেতে লাগলো। জব্বার ভাই, ও লোহার অস্ত্র তো হাত দিয়া গলায় ফেলতেছে। এর গায়ে কি বিষ নাকি? করিম, রতন, তোমরা পিছে সরো, আগুনের কোনটি পার হওয়ার ক্ষমতা ওর নাই। দাউ দাউ করে ঘরের মেঝেতে আগুন জ্বলে উঠল। আগুনের দেয়াল দেখে পিশাচটি থমকে গেল। সে রাগে গর্জে উঠে নিজের দীর্ঘ নখ দিয়ে দরজার ফ্রেম খামচাতে শুরু করল। আইস তোর আগুন দিয়া বাঁচলি, কিন্তু কাইল তো আমাবস্যা। কাইল রাইতে আমি তো তিনডারে শ্মশানের চিতার তলে জ্যান্ত পুইতা রাখবো, তোদের রক্ত দিয়া আমার খিদা মিটামো। পিশাচটি অন্ধকারের মেঠো পথের দিকে পিছিয়ে গিয়ে বাতাসে মিলিয়ে গেল। আগুন আস্তে আস্তে নিভে গেল, কিন্তু ঘরে রয়ে গেল এক পচা লাশের তীব্র গন্ধ। ঘটনার 3 দিন পর রতনের ঘরের ভাঙা দরজার সামনে দাঁড়িয়ে আছে করিম আর জব্বার আলী। রতন দরজার পাশে বসে কাঁপছে। বাইরে উজ্জ্বল রোদ উঠেছে। ভাইজান, আইজ রাইতে তো আমাবস্যা, ও তো আমাকে শ্মশানের চিতার তলে জ্যান্ত পইতা রাখবো কইছে। আমরা কি আইজ গেলাম সাইরা পালামো? না রতন, পালাইয়া বাসন যাইব না, ও শিমলতলির বর্ডার পার হইতে দিব না আমাগো। জব্বার ভাই, কোনো উপায় বলেন, আইজ দিনের আলোতেই ওরে শেষ করতে হইব। করিম, মেঠো পিশাচের আসল শক্তি হইল ওর পুরানো কঙ্কালের মধ্যে। শ্মশানের পাশে যে পচা খালটা আছে, ওই খালের তলায়
কাদার নিচে ওর মোরা কঙ্কালটা এখনো মাটি ছাড়া পইরা আছে। হ্যাঁ, মাটি সারা কঙ্কাল? জব্বার ভাই, কঙ্কাল দিয়া কি হইব? দিনের আলোয় যদি আমরা ওই কঙ্কালটা কাদা থাইকা তুইলা কেরোসিন দিয়া পুরাইয়া ছাই করতে পারি, তবে ওর কুপুরি আত্মা চিরদিনের লাইকা ধ্বংস হইয়া যাইব। ও আর কোনোদিন রাইতে মেঠো পথে আসতে পারবো না। তাইলে আর দেরি কেন জব্বার ভাই? রতন, তুই ঘরেই থাক, দরজাটা আমি দড়ি দিয়া বাইরে থেকে বাইন্দা দিতেছি। আমি আর জব্বার ভাই শ্মশানের খালের দিকে যাইতেছি। না ভাইজান, আমি ঘরে একলা থাকলে ভয়েই মইরা যামু। আমি আপনাদের সাথেই যামু। দিনের আলোয় আমার কোনো ভয় নাই। ঠিক আছে, চলো। তবে হাতে কোদাল আর কেরোসিনের বোতলটাও নেও। শ্মশানের খাল বড়ই অপয়া জায়গা। সেদিন দুপুরবেলা শ্মশানের পাশের পরিত্যক্ত পচা খাল পার, চারপাশ ঘন জঙ্গলে ঘেরা। দিনের বেলাতেও জায়গাটা অন্ধকার ও ঠান্ডা। খালের কালো পানির ওপর কাঁচা কচুরিপানা ভাসছে। করিম খালের হাঁটু পানিতে নেমে কোদাল দিয়ে কাদা খুঁড়ছে। ভাইজান, কিছু পাইলেন? দুপুরের রোদও কেমন জানি ঠান্ডা লাগতেছে ইহানে আইসা। জব্বার ভাই, এই হানে শক্ত কিছু একটা আটকাইয়া আছে। মনে হইতেছে একটা কফিন বা বাঁশের খাসা। করিম, জোর লাগাও। ওই তো মানুষের হাড্ডি বেহা যাইতেছে। কুসকুসে কালো হইয়া গেছে হাড্ডিগুলা। ওরে বাবারে, ওইটাই কি পিশাচের কঙ্কাল জব্বার ভাই? কঙ্কালের হাতটা দেখেন কেমন জানি লম্বা। হ্যাঁ, পাইছি শয়তান রে। রতন, জলদি কেরোসিনের বোতল আর দেশলাই দে। কঙ্কালটি খালের পাড়ে তুলতেই চারপাশের জঙ্গল থেকে এক ঝাঁক কালো কাক চিৎকার করে উড়ে গেল এবং কঙ্কালের কাটা মাথাটার চোয়ালটি নিজে নিজেই নড়ে উঠল, যেন সে যন্ত্রণায় কোকাচ্ছে। করিম, আগুন জ্বালাও। আমাবস্যা রাইট আসার আগেই ওরে ছাই করতে হইব। পুইরা ছাই হইয়া তা শয়তান। জ্যামতো মানুষের লোভ করা আইস থাইকা বন্ধ তোর। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। কঙ্কালের হাড্ডিগুলো আগুনে পুড়তে পুড়তে মটমট শব্দ করতে লাগলো। আগুনের ভেতর থেকে এক শেষ আর্তনাদ বাতাসের ফিসফিসানি হয়ে নদীর পানিতে মিলিয়ে গেল। কঙ্কালটি পুড়ে ছাই হয়ে মাটিতে মিশে গেল। সেদিন রাতের বেলা রতনের ঘরে নতুন দরজা লাগানো হয়েছে। করিম, রতন আর জব্বার আলী কপির আলোয় বসে আছে। চারপাশটা একদম নিস্তব্ধ। কোনো খসখস শব্দ নেই, দরজায় ধাক্কার কোনো শব্দ নেই। ভাইজান, আইজকা তো আমাবস্যার রাত, 12টা বাজা গেল, কিন্তু মেঠো পথে কোনো আওয়াজ নাই কেন? বাতাসটাও কত শান্ত। ও আর কোনোদিনও আসবো না রে রতন। ওর কঙ্কাল পইলা ছাই হইয়া গেছে। ওর কুপুরি শক্তি চিরদিনের লাইকা ধ্বংস হইছে। ও মুক্তি পাইয়া গেছে। মেঠো পিশাচের অধ্যায় আইস থাইকা শেষ। রতন, তুমি এখন নিশ্চিন্তে বাজার করতে পারবা। তবে রাইতে বাজার থেকে ফেরার সময় একটু সাবধানে থাইকো। জব্বার ভাই, আমি একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত রতন? আইস থাইকা আমি আর রাইতে শ্মশানের মেঠো পথ দিয়া বাজার কইরা ফিরবো না ভাইজান। দিনের বেলাতেই সব সদাই কইরা ফেলবো। আর বাজারে মাছ কিনতে গেলে প্লাস্টিকের ব্যাগের বদলে বাঁশের খাসা ব্যবহার করবো, যাতে কেউ আর গন্ধ না পায়। করিম আর জব্বার আলী রতনের কথা শুনে জোরে হেসে উঠলেন। রতনের মুখেও অনেকদিন পর এক চিলতে স্বস্তির হাসি ফুটে উঠল। ঘরের কপিটি শান্তভাবে জ্বলছিল, যেন আমাবস্যার গভীর রাতেও শিমুলতলির বাতাস আজ পরম শান্তিতে ঘুমাচ্ছে।